recombinant DNA technology. Okay. So what is it? The deliberate modification in genetic material of an organism by changing the nucleic acid directly is called genetic engineering or gene cloning or gene manipulation, and is accomplished by several methods which are collectively known as recombinant DNA technology. So what is recombinant DNA technology? Here there is modification of genetic material or changing the nucleic acid. Okay, so this process is called genetic engineering or gene cloning or gene manipulation. Okay, and by which methods this technique is done, this is called recombinant DNA technology. Now this is little bit of history. In 1953, discovery of DNA. In 67, there is isolation of DNA ligase. In 1972, there is generated recombinant DNA technology. Okay. Now the goals of recombinant DNA technology: to isolate and characterize a gene, to make desired alteration in one or more isolated genes, to return altered genes to living cells, artificially synthesize new genes, alternating the genome of an organism, and understanding the hereditary diseases and their cure, improving human genome. ওকে, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কাকে বলছে? আমরা একটা বা দুটো জিন বা কিছু জিনকে বিভিন্ন অর্গানিজমের দুটো একসঙ্গে কম্বাইন করতে পারি, বা ওটাকে অ্যাম্পলিফাই করতে পারি, বা কোনো রেয়ার ডিজিজ কি জন্য হচ্ছে সেইগুলো জানার জন্য, হ্যাঁ, অথবা জিন থেরাপি, এই সব যে টেকনিকগুলো আছে সেগুলোকে একসঙ্গে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলা হচ্ছে। হ্যাঁ, এখানে টুলস কি লাগছে? দেখো, এনজাইম লাগছে, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, এক্সোনিউক্লিয়েজ, ডিএনএ লাইকেজ, ডিএনএ পলিমারেজ, ক্লোনিং ভেক্টর লাগছে, হোস্ট অর্গানিজম, DNA insert or foreign DNA, and linker and adapter sequence. What are the steps? Selection and isolation of DNA insert, selection of suitable cloning vector, introduction of DNA insert into vector to form recombinant DNA molecule. rDNA molecule is introduced into the suitable host, selection of transformed host cells, and expression and manipulation of the DNA insert in the host. তাহলে কি করা হচ্ছে? প্রথমে আমরা সিলেক্ট করব যে ডিএনএটাকে আমরা যেটাকে ইনসার্ট করতে চাই, বা যেটার আমরা মাল্টিপ্লিকেশন করতে চাই, বা যেটাকে ম্যানিপুলেশন করতে চাই, সেটাকে প্রথমে একটা সিলেক্ট করব। হ্যাঁ, তারপরে আমরা একটা ক্লোনিং ভেক্টর নেব। ভেক্টর কি আমি পরে বলছি। ভেক্টর অনেক কিছুই ভেক্টর হতে পারে, যেটা ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, যার ডিএনএর সঙ্গে আমি আমার কনসার্ন ডিএনএটাকে কম্বাইন করিয়ে দেবো, দিয়ে তারপরে ওটা মাল্টিপ্লিকেশন হবে, তারপরে ওটাকে নিয়ে আমি একটা হোস্ট সেলের মধ্যে এন্টার করাবো এবং সেখানে ওটা মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে? তো তাহলে সুইটেবল একটা ক্লোনিং ভেক্টর নিলাম, তারপরে এই ডিএনএ ইনসার্ট ইনটু দ্য ভেক্টর টু ফর্ম রিকম্বিনেন্ট ডিএনএ। তাহলে আমার কনসার্ন ডিএনএকে আমি ভেক্টরের মধ্যে ইন্ট্রোডিউস করলাম, যেখানে ভেক্টরের ডিএনএর সঙ্গে এটা কম্বাইন করলো, দিয়ে একটা আরডিএনএ মলিকুল তৈরি করলো। এবারে এই আরডিএনএ মলিকুলটাকে আমি ইন্ট্রোডিউস করছি সুইটেবল হোস্টে, যেখানে ওটা ট্রান্সফর্ম হচ্ছে বা এক্সপ্রেশন হচ্ছে বা মাল্টিপ্লিকেশন হচ্ছে যে ওই হোস্টের মধ্যে। বোঝা গেছে স্টেপসটা? আর স্টেপসটা বুঝতে পেরেছিস? হ্যাঁ, এখানেও তাহলে প্রথমে আইসোলেটিং দ্য ডিএনএ, তারপরে আইসোলেট করার পর ওটাকে আমি কাটিং দ্য ডিএনএ, জয়েনিং অফ দ্য ডিএনএ, অ্যাম্পলিফাইং দ্য ডিএনএ। বেসিক স্টেপস। তাহলে আইসোলেশন আমরা কি করে করব ডিএনএটাকে? তাহলে সেলস আর লাইজড ইউজিং এ ডিটারজেন্ট দ্যাট ডিস্টার্বস দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে আমি সেল নিয়েছি একটা টেস্ট টিউবে,
তারপরে আমি ডিটারজেন্ট দিয়ে দিচ্ছি যাতে সেলটা লাইস করে যায়, তাহলে ওর মানে প্লাজমা মেমব্রেনটা লাইসিস হয়ে যাচ্ছে, তাহলে ও মেটেরিয়ালটা টেস্ট টিউবে চলে আসছে। ঠিক আছে, সেল কন্টেন্টস আর ট্রিটেড উইথ প্রোটিয়েজ টু ডিস্ট্রয় দ্য প্রোটিন অ্যান্ড আরএনএস টু ডিস্ট্রয় দ্য আরএনএ। এবার যে সেল কন্টেন্টটা আমার টেস্ট টিউবে এসছে প্লাজমা মেমব্রেনটা লাইসিস হয়ে যাওয়ার পর, তারপরে ওটাকে আমরা ওটার মধ্যে প্রোটিনটাকে আর আরএনএটাকে আমি ডিস্ট্রয় করে দিচ্ছি, তাহলে প্রোটিয়েজ আর আরএনএস দিয়ে। তাহলে এখন যেটা পড়ে থাকছে শুধু ডিএনএটা পড়ে থাকছে। সেল ডেব্রিস ইজ প্লেটেড in a centrifuge and the supernatant liquid containing the DNA is transferred to a clean tube. তাহলে এখানে সেল ডেব্রিসের মধ্যে একটা সুপারনেটেন্ট লিকুইড থাকছে যার মধ্যে ডিএনএটা থাকছে সেন্ট্রিফিউজ করার পর। এইটাকে আমি এবার আইসোলেট করব। দ্য ডিএনএ ইজ প্রেসিপিটেটেড উইথ ইথানল। It forms viscous strands that can be spooled on a glass rod. গ্লাস রড দিয়ে আমি ডিএনএটাকে এটা আইসোলেট করে নিচ্ছি। ঠিক আছে, দিস ইজ দ্য আইসোলেশন প্রসেস। নেক্সট, দ্য কাটিং অফ দ্য ডিএনএ। কাটিং ইজ ডান বাই restriction enzyme, okay, which is also called the scissor, molecular scissor. Now, restriction enzyme, a special class of sequence specific enzyme found in bacteria, site specific clip DNA molecule only at specific nucleotide sequence. RNAs recognize the DNA base sequence that are palindrome. What is palindrome? Palindrome জানো তো? যেমন ম্যাডাম শব্দটা এদিক মানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটো একই হবে। ঠিক আছে, তো রেস্ট্রিকশন এনজাইমটা কি করছে, ও ওই প্যালিন্ড্রোম সিকোয়েন্সটাকে আইডেন্টিফাই করছে, দিয়ে সেখানটায় কাট করছে। হ্যাঁ, অ্যান্ড রেস্ট্রিকশন এনজাইম restriction endonuclease make staggered curve with complementary base sequences for easy circulation. তাহলে এটা হচ্ছে রেস্ট্রিকশন এনজাইমের কাজ। ওটা প্যালিন্ড্রোম সিনড্রোমকে ডিটেক্ট করছে, তারপর সেখানে কাটিং করছে। নেক্সট হচ্ছে জয়েনিং। এটা একটা ভেক্টর, ভেক্টরের সঙ্গে, হ্যাঁ ভেক্টরটা এটা এখানে যেমন দেখিয়েছে এটা একটা প্লাজমিড ভেক্টর। হ্যাঁ, এর সঙ্গে এই আমার কনসার্ন ডিএনএ যেটা কাটিং করেছি সেটাকে আমি এটার মধ্যে জয়েনিং করে দিচ্ছি। হ্যাঁ, জয়েনিং এ কে হেল্প করছে? ডিএনএ লাইগেজ। তারপর অ্যাম্প্লিফাইং দ্য রিকম্বিনেন্ট ডিএনএ, ট্রান্সফর্মিং দ্য রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু এ ব্যাকটেরিয়াল হোস্ট স্টেট। তারপরে জয়েনিং এর পর আমি ওটাকে ব্যাকটেরিয়াল হোস্ট সেলে ট্রান্সফার করছি, দিয়ে the cells are treated with calcium chloride, DNA is added, cells are heated 42, এটা পলিমারেজ চেইন রিঅ্যাকশনের স্টেপস গুলো মোটামুটি, মানে ডিএনএটাকে আমরা অ্যাম্প্লিফাই করছি যেটা আমাদের দরকার। ওকে, প্রথমে প্লাজমিডের মধ্যে আমি দিচ্ছি, পলিমারেজ চেইন রিঅ্যাকশনে অন্য আর একটা প্রসেস আছে সেখানে ভেক্টর কিছু লাগে না, তো সেটা তোমাদের পরে পড়ানো হবে। ওকে, দিয়ে এটা অ্যাম্প্লিফাই করা হচ্ছে, মেনলি অ্যাম্প্লিফিকেশন ইজ ডান। Here are some enzymes and their roles. Restriction endonuclease cut the DNA at specific sites, also called molecular scissor. DNA ligase, they bind to DNA molecule or fragment. Reverse transcriptase make a DNA polymer of an RNA polymer. RNA থেকে DNA তৈরি হচ্ছে। ঠিক আছে, alkaline phosphatase removes the terminal phosphate from 5' end and the 3' end or both. Now the vector used in RNA technology. A vector is an area of DNA that can join another DNA part without losing its limit of self-replication. মানে ভেক্টরটা হচ্ছে একটা ডিএনএ যার সঙ্গে আমার কনসার্ন ডিএনএটা জয়েন করছে এবং যার কিন্তু রেপ্লিকেশন, সেলফ রেপ্লিকেশন প্রপার্টিটা থাকছে। সেই রকম ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, প্লাজমিড হতে পারে, সেগুলোকে আমরা ভেক্টর বলছি। Should be capable of replicating in host cell, should have convenient restriction endonuclease sites for inserting DNA of interest, should have a selectable marker to indicate which host cells receive recombinant DNA molecule, and should be small and easy to isolate. These are the characteristics of an ideal vector. So this may be plasmid or bacterial artificial chromosome. या कुछ yeast artificial chromosome, vectors, express ion, cosmic and lambda phage. These are all used as vectors in our DNA technology. Now the plasmid vector.
Plasmids are small circular DNA molecules that are separate from the rest of the chromosome and they replicate independently of the bacterial chromosome. Useful for cloning DNA insert of less than 20 kilobase per kb. An insert larger than 20 kb are lost easily in the bacterial cells. তাহলে প্লাজমিড আমরা ভেক্টর হিসেবে কখন চুজ করব না, যখন আমাদের ইনসার্টটা মানে কনসার্ন ডিএনএ ইনসার্টটা অ্যাজ সাচ 20 কেবি বেস পেয়ারের সাইজের চেয়ে কম হবে, তখন আমরা ভেক্টর হিসেবে প্লাজমিডকে চুজ করব। Lambda phage vector. These are also vectors of recombinant DNA technology. Here, এখানে এটা হচ্ছে একটা ফাজ ভাইরাস, এর মধ্যে এর ডিএনএটা আছে হেড কন্টেনিং ডিএনএ, আর যেটার সঙ্গে আমরা কনসার্ন ডিএনএটাকে ওর সঙ্গে অ্যাটাচ করছি। All in all, phage vectors can contain bigger DNA grouping than the plasmid vector. তার মানে আমাদের যখন প্লাজমিডের আমরা 20 কেবি বেস পেয়ার অবধি কিলো বেস পেয়ার অবধি যদি কনসার্ন ডিএনএটা হয় তখন আমরা প্লাজমিড ইউজ করছি। প্লাজমিডের থেকে প্লাজমিডের পর আমরা ল্যাম্বডা ফাজ কখন ইউজ করছি না, যখন ডিএনএটা 20 থেকে একটু বেশি বড়। নেক্সট হচ্ছে কসমিড। যখন কসমিড কখন ইউজ করা হচ্ছে না, ডিএনএ ফ্র্যাগমেন্ট যখন আপ টু 45 কিলো বেস পেয়ার কেবি, তখন আমরা কসমিড ইউজ করছি। Expression vector are vectors that carry host signal that facilitate the transcription and translation of an interested gene. They are very useful in expressing the eukaryotic gene in bacteria. তাহলে ব্যাকটেরিয়াল ইউক্যারিওটিক জিনের ক্ষেত্রে তখন আমরা এক্সপ্রেশন ভেক্টর ইউজ করছি, যে এই ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনগুলো করতে সাহায্য করছে। নেক্সট হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ইয়াক্স। কখন ইউজ করব, যখন দে ক্যান ক্যারি আপ টু 1000 কেবি অফ ডিএনএ, মানে যখন ডিএনএটা যথেষ্ট বড় 1000 কেবি অফ, তখন আমরা এই ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম ইউজ করব অ্যাজ এ টুল অফ অ্যাজ এ ভেক্টর। They are useful for cloning eukaryotic gene content introns. Bacterial artificial chromosome are bacterial plasmid derived from the A plasmid. They can capable of carrying 300 kb of DNA. So, based on the size of the DNA, we can choose plasmid, lambda phage, YAP, BAC, or cosmid, etc. Now, the technique used in rDNA technology. কি কি টেকনিক থাকে যেগুলোকে কম্বাইন্ডলি আমরা বলছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এর মধ্যে আছে জেল ইলেক্ট্রোফোরেসিস, ক্লোনিং লাইব্রেরিজ, রেস্ট্রিকশন এনজাইম ম্যাপিং, পিসিআর or polymerase chain reaction, nucleic acid hybridization and DNA microarray. Now gel electrophoresis. Gel electrophoresis ki DNA fragments of different size can be separated by an electrical field applying to a gel. ইলেকট্রোফোরেসিস ইজ এ টেকনিক, তোমরা স্পটারে ইলেকট্রোফোরেসিস চেম্বার দেখেছো, তো সেখানে কিন্তু ডিএনএও সেপারেট করা যায়, ইউজের মধ্যে তোমরা পড়েছো। তো এখানে কি হচ্ছে, ডিএনএ আমরা ইউজুয়ালি নেগেটিভলি চার্জ, সো ইফ তাহলে ডিএনএ গুলো কি করবে, মাইগ্রেট করবে টুয়ার্ড দি পজিটিভলি চার্জ ইলেকট্রন, ওকে, and the smaller the fragment the faster will be the its migration, okay. So this is the gel electrophoresis technique. Now the cloning library. লাইব্রেরি মানে কি, যেখানে অনেকগুলো বই থাকছে, তাই তো। এখানে ক্লোনিং লাইব্রেরি মানে হচ্ছে ক্লোনিং গুলো থাকছে সব। কি কি না, লাইব্রেরি ইজ আ কালেকশন অফ ডিএনএ ক্লোনস, যেটাকে বলা হচ্ছে ক্লোনিং লাইব্রেরি ইন এ সার্টেন ভেক্টর। একটা ভেক্টরের মধ্যে যে ডিএনএ ক্লোনস গুলো থাকছে সেগুলোর কালেকশনটাকে আমরা ক্লোনিং লাইব্রেরি বলছি। এই ক্লোনিং লাইব্রেরি দু ধরনের হতে পারে, একটা হচ্ছে জিনোমিক আর একটা হচ্ছে সিডিএনএ। জিনোমিক লাইব্রেরি সেখানে হচ্ছে made from restriction enuclease DNA fragments of total genomic DNA. জিনোমিক লাইব্রেরিতে জিনোমিক ডিএনএ থাকছে, আর সিডিএনএ লাইব্রেরিতে থাকছে সিডিএনএ আর কমপ্লিমেন্টারি ডিএনএ, যেটা এমআরএনএ থেকে তৈরি হচ্ছে। এমআরএনএ থেকে তৈরি হওয়া ডিএনএটাকে আমরা সিডিএনএ বলি, আর কমপ্লিমেন্টারি ডিএনএ। তাহলে লাইব্রেরিটা দু ধরনের হচ্ছে, জিনোমিক লাইব্রেরি আর সিডিএনএ লাইব্রেরি। Then next technique is
Polymerase chain reaction, এখানে কি হচ্ছে, allow the isolation of a specific segment of DNA from a small DNA using DNA primers at the end of the segment of interest. তাহলে আমরা একটা স্মল ডিএনএ আইসোলেট করছি, তারপরে ওটার অ্যামপ্লিফিকেশন করছি। Polymerase steps of PCR: initial denaturation, then annealing, extension and final extension. So there is huge amplification of the specific DNA, যেটাকে আমরা PCR বলছি। It will be taught in another class, the polymerase chain reaction. Okay. Now the next is restriction enzyme mapping. Means frequently it is important to have a restriction enzyme site map of a clone gene for further manipulation of the gene, and this is accomplished by digestion of the gene singly with several enzymes and then in combination. The fragments are subjected to gel electrophoresis to separate the fragments by size, and the sites are deducted based on the size of the fragments. এটা আমরা আচ্ছা, তাহলে ম্যাপিং বলতে তাহলে যেখানে রেস্ট্রিকশন এনজাইমের লোকেশনগুলো পার্টিকুলার একটা ক্লোন জিনের ক্ষেত্রে, তো সেইটার যে ম্যাপিং করা হচ্ছে তাকে আমরা রেস্ট্রিকশন এনজাইম ম্যাপিং বলছি। এটা কি জন্য দরকার না, ফার্দার যদি আমি ম্যানিপুলেশন করতে চাই একটা জিনকে, ক্লোন জিনকে, তখন কিন্তু আমাদের রেস্ট্রিকশন এনজাইমের সাইটগুলো তো জানতে হবে। তো সেইটার ম্যাপিং যেটাকে করা হচ্ছে সেটাকে রেস্ট্রিকশন এনজাইম ম্যাপিং বলছে। নেক্সট অ্যানাদার টেকনিক, নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন। এখানে কি হচ্ছে, নামটা থেকে কি বোঝা যাচ্ছে, নিউক্লিক অ্যাসিডের হাইব্রিডাইজেশন। এখানে আমরা একটা nucleic acid hybridization is a molecular biology technique where two single-stranded nucleic acid molecules, DNA or RNA, with complementary base sequence bind together to form a double-stranded molecule. Means আমার single-stranded DNA অথবা RNA যখন তার complementary base sequence এর সঙ্গে combine করে double-stranded একটা DNA তৈরি করছে বা molecule তৈরি করছে, তখন ওটাকে আমি বলছি নিউক্লিক অ্যাসিড হাইব্রিডাইজেশন, and this process exploits the specific base pairing rule. এখানে বেস পেয়ারিং রুল কি, ডিএনএ আরএনএ এটি এর সঙ্গে জিসি, তাই তো, এটি আর জিসি। আচ্ছা, এ উইথ টি or ইউ for uracil and G with C, guanine cytosine. Okay, to identify and quantify specific DNA or RNA sequence in a sample. Now এখানে দুটো টার্ম, প্রোব, দেখবে প্রোব কথাটা বারবার আসবে। প্রোবটা কি না, দি key component of hybridization experiments is the use of labeled probe. Labeled probe, what is that? These are short single-stranded DNA or RNA sequences designed to be complementary to the target sequence of interest. The probes are often labeled with a radioactive isotope or a fluorescent molecule to enable detection. তাহলে প্রোবটা কি না, সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ অথবা আরএনএ, অনেক সময় এটা রেডিও আইসোটোপ অথবা ফ্লোরোসেন্ট মলিকিউল দিয়ে অ্যাটাচ করা থাকে ফর ইজি আইডেন্টিফিকেশন। এই প্রোবটা কি থাকে, এই প্রোবের মধ্যে কমপ্লিমেন্টারি সিকোয়েন্স থাকে, কার না, আমাদের টার্গেট ডিএনএ। তাহলে প্রোবটা আমরা অ্যাটাচ করছি, যদিও ওর মধ্যে আমার টার্গেট সিকোয়েন্সের কমপ্লিমেন্টারি ডিএনএ সিকোয়েন্স বা আরএনএ সিকোয়েন্সটা থাকে, তখন এই প্রোবের মধ্যে থেকে ওইটা একটা ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ তৈরি করবে। বুঝতে পারা যাচ্ছে তো? Now the hybridization process, the sample containing the target DNA or RNA is first denatured, made single stranded, and then incubated with labeled probe. If the probe finds the complementary sequence in the sample, it will bind to it and form a double stranded hybrid. Application ki ki? The nucleic acid hybridization is a versatile technique with numerous applications in research and diagnostics, including gene identification, quantification, detecting mutations and polymorphism, diagnostic testing, blotting techniques. Blotting techniques है southern blot for DNA isolation, DNA sequence, northern blot for RNA sequence, আর আরেকটা আমরা কি জানি western blot টা প্রোটিনের জন্য।
In situ hybridization allow for the localization of the specific DNA or RNA sequence within the cells. Now, another technique is DNA microarray. What is this? DNA microarray, also known as DNA chips or biochips, are a powerful technology used to analyze the genetic makeup of a sample by the expression of thousands of genes simultaneously. তাহলে এটা হচ্ছে ডিএনএ মাইক্রোঅ্যারে কি, ডিএনএ চিপ অথবা বায়োচিপ, যেটা ইউজ করা হচ্ছে থাউজেন্ড অফ জিনসকে একসঙ্গে সাইমালটেনিয়াসলি measuring the expression of thousands of genes. And this microchip consists of microscopic DNA spot. এই চিপগুলোর মধ্যে কি থাকছে না, মাইক্রোস্কোপিক ডিএনএ স্পট অথবা প্রোব গুলো থাকছে attached to a solid surface, typically a glass slide. তাহলে গ্লাস স্লাইডের মধ্যে মাইক্রোস্কোপিক স্পটস থাকছে, যেটাকে জাস্ট এরকম টাইপের দেখতে হচ্ছে। এগুলো এক একটা মাইক্রোস্কোপিক প্রোবস, হ্যাঁ, আর এটাকে পুরোটাকে বলা হচ্ছে চিপ অথবা বায়োচিপ। DNA spots or probes attached to a solid surface, typically a glass slide, and the probes are specific DNA sequences that can bind complementary DNA or RNA fragment in a sample, allowing researchers to find or quantify the expression levels of different genes. This process is called DNA microarray. How it works? The probe structure microarray are designed with a vast array of microscopic DNA spots, each containing a specific DNA sequence or probe representing a gene or region of interest. তারপর hybridization হচ্ছে, তারপর detection করছে, তারপর analysis করছে। Okay, DNA microarray have a wide range of application including gene expression profiling, comparative genomics, disease diagnosis and prognosis, drug discovery and infectious disease diagnosis. Okay, in these fields we use DNA microarray technique. Advantage: high throughput, cost effective, versatile. Limitation ki na sensitivity. Microarray may not be sensitive enough to detect very low level of gene expression. And specificity: the probes on the microarray must be designed carefully to ensure that they bind only to their target sequence. Okay, this is the specificity. And data analysis: analyzing the data from microarray requires specialized bioinformatics expertise. Okay, so expertise require এটা লো লেভেল অফ সেন্সিটিভিটি কখন দেখা যাচ্ছে, যে যখন কম লো লেভেল অফ জিন এক্সপ্রেশনকে ও ডিটেক্ট করছে, তখন এটার সেন্সিটিভিটিটা কমে যাচ্ছে। আর স্পেসিফিসিটি কখন না, আমাদের কেয়ারফুল থাকতে হবে যে যাতে ও শুধুমাত্র মানে ওর স্পেসিফিক টার্গেট সিকোয়েন্সের সঙ্গেই বাইন্ড করে প্রোবগুলো, এটাকে দেখতে হবে। এগুলো হচ্ছে লিমিটেশন। অ্যাপ্লিকেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি: production of hormones, insulin, hormones ki na insulin, growth hormone, interferon, blood clotting factors, etc. Medicine, gene therapy, vaccination, production of transgenic plants, production of transgenic animal, biosynthesis of interferons, production of antibiotic, production of commercially important chemicals for application in enzyme engineering, prevention and diagnosis of disease, practical application in genetic engineering, application in forensic science, biofuel production and environmental protection. These are the all applications of rDNA technology. Selected list of proteins produced by recombinant DNA technology. কি প্রোটিন তৈরি করা হয়? তারপর recombinant human growth hormone, ইনসুলিন তৈরি করা হয়। আমরা যে ইনসুলিনগুলো ডায়াবেটিস টাইপ 1 বা টাইপ 2 তে কখনো কখনো ইউজ করা হয়, সেগুলো কিন্তু এই rDNA টেকনোলজি দিয়ে তৈরি করা হচ্ছে। কারণ মানে অন্য অ্যানিমালের থেকে, কারণ কি মানুষের থেকে ইনসুলিন নিতে গেলে সেটা অনেক বেশি কস্টলি হয়ে যাবে, তাই তো? তো সেই জন্য আমরা এই টেকনোলজি ইউজ করা হচ্ছে। আরো কিসে কিসে ব্যবহার হচ্ছে আমি পরে বলছি। হ্যাঁ, FSH হরমোন, ক্লটিং ফ্যাক্টরস, ভ্যাকসিন, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন করা হয় যে সেই ভ্যাকসিন, HPV ভ্যাকসিন, হ্যাঁ, cytokines, growth factors, interferon, interleukins, monoclonal antibody, recombinant enzyme যেমন অ্যাসিড আলফা গ্লুকোসাইডেজ, হ্যাঁ, recombinant HIV protein, HIV ELISA testing,
tissue plasminogen activator to treat the stroke. So these are the proteins used by this technology, is produced by this technology. Okay, then transgenic animal. দেখো এখানে কি করা হচ্ছে, clone genes may be inserted into organism generating transgenic organism. These animals have a foreign gene deliberately inserted into their genome. Usually foreign DNA is micro-injected into the pronuclei of a fertilized egg, which is subsequently implanted into the oviduct of a surrogate mother. Thus, human proteins can be harvested in the milk of transgenic animal. এটা গোটাটাই কি বলছে, দেখো আমি একটা হিউম্যান জিন নিয়েছি, ঠিক আছে, হিউম্যান জিন নিয়েছি, এবার একটা আমি এগ ডোনার নিয়েছি, গোট, তো গোট থেকে আমি ও এগ ডোনার, তাহলে এগটা দিয়েছে, ঠিক আছে। এবার এখান থেকে এই মাইক্রো ইনজেকশন অফ হিউম্যান জিন, তাহলে ওই হিউম্যান জিনটা আমি ওই এগের মধ্যে ইনসার্ট করে দিলাম। এবার ওই এগ থেকে আমার জাইগোট তৈরি হলো। হ্যাঁ, জাইগোট হলো যখন আমি তখন কি করলাম, মানে ওটাকে আমি কয়েকটা সেল মানে ম্যাচিউর হয়ে যাওয়ার পরে আমি ওটাকে একটা সারোগেট মাদারের মধ্যে, আবার সেটা একটা হোস্ট গোট, হ্যাঁ, তার মধ্যে আমি ওটাকে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। তো দিয়ে এরপরে এটা কি হলো, এর থেকে যে প্রোজেনি মানে তৈরি হলো, অফস্প্রিংটা তৈরি হলো, এটা হচ্ছে ট্রান্সজেনিক গোট, যে কি করছে, ক্যারি করছে এই হিউম্যান জিন, ক্যারি করছে, কিন্তু গোটা প্রসেসটা আমি করলাম কি গোটের মধ্যে, তাহলে এটা আমার কস্ট এফেক্টিভ হচ্ছে। আর মিল্ক ফ্রম ট্রান্সজেনিক গোট কন্টেনিং হিউম্যান প্রোটিন, তাহলে আমি যদি এইভাবে একটা ট্রান্সজেনিক অ্যানিমাল বা ট্রান্সজেনিক গোট আমি রেডি করলাম, যার নাকি এগটা নিয়েছি আমি একটা গোটের থেকে, আর হিউম্যান জিনটা ওর মধ্যে আমার যে জিনটা দরকার, আমার যে প্রোটিনটা আমি চাইছি যে গোটের মিল্কের মধ্যে ওই হিউম্যান মিল্কের প্রোটিনটা থাকুক, তো আমি সেক্ষেত্রে কি করছি, গোটের বডিতে মানে একটা সারোগেট মাদার গোট নিচ্ছি, তার মধ্যে আমি ওই ইমপ্ল্যান্টেশন করিয়ে দিচ্ছি, যেটা আমি হিউম্যান জিন ইনজেক্ট করেছিলাম যে এগটার মধ্যে, সেটাকে ফার্টিলাইজ হচ্ছে, তারপরে সেটাকে আমি ওটাকে পুশ করে দিচ্ছি গোটের মধ্যে। এবারে গোটটার মাল্টিপ্লিকেশন হচ্ছে, গোট যে মানে ওখানে যে বাচ্চাটা তৈরি হলো সেটা তো একটা ট্রান্সজেনিক গোট, ওর মধ্যে হিউম্যান জিন আছে, তাহলে ও যখন মিল্ক প্রডিউস করবে সেই মিল্কে কিন্তু আমার এই হিউম্যান প্রোটিনটা থাকবে। তাহলে এই টেকনোলজি এভাবে ইউজ করা হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিমাল তৈরি করে। বুঝতে পারছো, এটা অনেক কস্ট এফেক্টিভ হয়ে যাচ্ছে। এমনিতে কি আর হিউম্যান প্রোটিন তুমি হিউম্যান মিল্ককে তুমি কিনতে পারবে না তো, কিন্তু এইভাবে করলে তুমি পেয়ে যাচ্ছ। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে হিউম্যান জিনোম প্রজেক্ট, এটা 1990-তে স্টার্ট হয়েছিল, স্টার্টেড। এখানে কি হচ্ছে, দ্য সিকোয়েন্সিং অফ এন্টায়ার জিনোম, one set of human DNA contains 3 billion of base pairs and about 10,000 genes. In 1995, gene map of human DNA published. 1998, human chromosome 5 was sequenced. 1999, human chromosome 16 was sequenced. In 2000, preliminary work draft announced, and 2002, human genome project completed. The book of human life contains 23 chapters which represent 23 chromosomes. Okay, so if you got a short note of human genome project, so you have to write when it is started and this portion, one set of human DNA contains 3 billions of or 10,000 genes, 3 billions of base pairs. Next, it is completed in 2002. The book of human life contains 23 chapters which represent 23 chromosomes. Next is shotgun technique. Here the DNA sample collected, many copies of DNA are made, copies are broken into pieces by restriction enzymes, sequence analysis of each piece is done, pieces are arranged in correct order and the complete genome identified.
এটা বোঝা যাচ্ছে? প্রথমে আমরা ডবল স্ট্র্যান্ডেড ডিএনএটাকে নিচ্ছি, ওর থেকে আমি মেনি কপিজ বানাচ্ছি, সেটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটিং করে দিচ্ছি, এবার ওই কাটিং সিকোয়েন্সগুলোকে আমি পরপর সাজাচ্ছি, সেখান থেকে আমি আবার জিনোমটাকে আইডেন্টিফাই করতে পারছি। সাম অনগোয়িং প্রজেক্ট অফ ওই হিউম্যান জিনোম প্রজেক্ট, অনগোয়িং প্রজেক্টের মধ্যে কি কি আছে? আচ্ছা, এই প্রজেক্টগুলো প্রত্যেকটাই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ওপরে। কি কি না, জেনেটিক্যালি মডিফাইড মেজ showing successful result, FDA approves new gene therapy targeting rare form of inherited vision loss, experts offer research strategies to yield more protective flu vaccine candidates, and study highlights new approaches to produce coral snake antivenom from synthetically designed DNA. So এই অ্যান্টিভেনামের ক্ষেত্রে, আবার এই যে মেজ মডিফাইড মেজ তৈরির ক্ষেত্রে, ইনহেরিটেড ভিশন লসের ক্ষেত্রে, আবার প্রোটেক্টিভ ফ্লু ভ্যাকসিনের ক্ষেত্রে এই প্রজেক্টগুলো এখন অনগোয়িং চলছে আর ডিএনএ টেকনোলজির ওপর। It is now possible to isolate any human gene of interest, and many previously unknown genes have been identified. Pharmacogenetics is emerged from the genome project. It is used to use of genetic information towards the development of new drugs and their target action. ENCODE, Encyclopedia of DNA Elements, project to identify the functional element of the genome. Next একটা পয়েন্ট জিনিস, ইম্পর্টেন্ট জিনিস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে ডাক্তাররা পেশেন্টকে বলছে যে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে বা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট না করার ফলে কি হয় যে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যায়। এখানে কি হয়, ব্যাকটেরিয়া ক্যান অ্যাকোয়ার দিস অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন ফ্রম আদার ব্যাকটেরিয়া থ্রু প্লাজমিড এক্সচেঞ্জ। এখানেও কিন্তু এই টেকনোলজিটা ইউজ করছে ব্যাকটেরিয়া ফর প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে ওই অ্যান্টিবায়োটিকে আমার আর কাজ হবে না, বডি রেজিস্ট্যান্স হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্টিবায়োটিকটা দিলে বা রাদার বডি বলার থেকে ওটা মানে ব্যাকটেরিয়াটা রেজিস্ট্যান্স হয়ে গেছে ওই অ্যান্টিবায়োটিকের জন্য। এরা রেজিস্ট্যান্স কি করে ডেভেলপ করছে না, বাই জিন মিউটেশন অর বাই অ্যাকোয়ারিং রেজিস্ট্যান্স ফ্রম অ্যানাদার ব্যাকটেরিয়া। অন্য ব্যাকটেরিয়ার থেকে রেজিস্ট্যান্সটা নিচ্ছে, কিভাবে নিচ্ছে না, এই প্লাজমিড এক্সচেঞ্জ করে, ঠিক আছে। সো তাহলে ব্যাকটেরিয়াগুলো কিন্তু এই টেকনোলজিটা ইউজ করছে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স ডেভেলপ করবার জন্য। Multiple antibiotic resistance represents a serious clinical problem with regard to bacterial infection in human. The antibiotic resistance spreads through bacterial population both vertically and horizontally, and the discovery of a new antibiotic, আচ্ছা নতুন অ্যান্টিবায়োটিক তৈরি করতে অনেক বছর টাইম লেগে যাচ্ছে, বাট ব্যাকটেরিয়া কি করছে, ওর থেকে কিন্তু অনেক স্পিডেও রেজিস্ট্যান্স ডেভেলপ করে নিচ্ছে। তাহলে thus bacteria have the upper hand in the race with human beings. Okay, next হচ্ছে gene therapy. It is intercellular delivery of gene to generate a therapeutic effect by correcting an existing abnormality. তাহলে জিন থেরাপিও আমরা ইউজ করছি। এখানে কি করা হচ্ছে, অনলি সোমাটিক জিন থেরাপি বাই ইনসার্টিং দ্য নিউ জিন ইনটু সোমাটিক সেলস of the patient is under trial. Germline therapy is considered as unethical. তাহলে জার্মলাইন কোনো থেরাপি করা হয় না, সোমাটিক সেল থেরাপিটা করা হয়, সোমাটিক জিন থেরাপি। Ex vivo strategy where the new genes are infused into the patient cells and modified cells are injected back to the patient. কি করা হচ্ছে, সিম্পলি এর একটা ইনহেরিটেড রোগ আছে, এর থেকে আমি এই হিউম্যান বিংটার থেকে আমি কি করছি, পেশেন্টের সেলটাকে বার করছি। এবার ওই সেল বার করে তার থেকে আমি ডিফেক্টেড জিনটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। ওই ডিফেক্টেড জিনের মধ্যে আমি কি করছি, রেট্রোভাইরাস ক্যারিং দ্য নর্মাল জিন, সেটাকে আমি ওই সেলের মধ্যে সেলস উইথ ডিফেক্টিভ জিন যেগুলো আছে সেটাকে যে আমি আইসোলেট করেছি, তার মধ্যে আমি নর্মাল জিন হলো রেট্রোভাইরাস পুশ করে দিচ্ছি, ইনজেক্ট করে দিচ্ছি। এবার এটার মাল্টিপ্লিকেশন হচ্ছে, নর্মাল জিন ইজ ইন্ট্রোডিউসড ইনটু দ্য পেশেন্ট সেল বাই ভাইরাস, ভাইরাস দিয়ে এনে ইনজেক্ট করে দিলাম। এবার পেশেন্ট সেল নাও কন্টেনিং দ্য নর্মাল জিন, তাহলে এখন পেশেন্টের সেলের মধ্যে কিন্তু নর্মাল জিন রয়েছে, ভাইরাসটা পুশ করেছিলাম, ভাইরাসের মধ্যে নর্মাল জিন দিয়ে আমি পুশ করেছিলাম। এবার পেশেন্টের মধ্যে, পেশেন্টের এই সেলগুলোর মধ্যে নর্মাল জিন রয়েছে, এই সেলগুলোকে আমি সেল উইথ নর্মাল জিন ইজ ইনজেক্টেড ব্যাক টু দ্য পেশেন্ট। পেশেন্টের মধ্যে আমি আবার নর্মাল সেল কন্টেনিং যে পেশেন্ট সেলগুলো সেটাকে আমি আবার
পেশেন্টের মধ্যে ইনজেক্ট করে দিচ্ছি। তো এইভাবে আমরা জিন থেরাপি করছি ফর কিউর অফ ইনহেরিটেড রেয়ার ডিজিজেস। কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে জিন থেরাপি সাকসেস? ডিজিজ, সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি, ডুকেন মাসকুলার ডিস্ট্রফি, সিস্টিক ফাইব্রোসিস, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরলেমিয়া, হিমোফিলিয়া, ক্যান্সার, লিউকেমিয়া, অপটিক নিউরোপ্যাথি, লেবার্স হেরিডিটারি অপটিক নিউরোপ্যাথি, বিটা থ্যালাসেমিয়া, সিকল সেল ডিজিজ, পার্কিনসন্স ডিজিজ, এই সব জায়গাতেই কিন্তু আমরা এইভাবে কিন্তু জিন থেরাপিটা ব্যবহার করতে পারছি। নেক্সট আমরা বলবো অ্যানিমাল ক্লোনিং। অ্যানিমাল ক্লোনিং, দেখো, the term cloning has two broad meaning. When a gene of higher organism is introduced into a bacterial DNA, it is called cloning of gene or molecular cloning. তাহলে আমি জিনটা যখন ব্যাকটেরিয়াল ডিএনএ এর মধ্যে ইন্ট্রোডিউস করছি তখন সেটাকে ক্লোনিং অফ জিন বলছে বা মলিকুলার ক্লোনিং। And when a cell from an animal is grown into an exact duplicate of that animal, it is known as cloning of an animal or somatic cloning. মানে যখন আমরা অ্যানিমালের একটা সেল নিচ্ছি এবং সেটাকে আমি ডুপ্লিকেট করতে করতে সেটাকে বড় করে সেম এক্সাক্ট অ্যানিমাল ডুপ্লিকেট কপি বানাচ্ছি, তখন সেটাকে অ্যানিমাল ক্লোনিং বলছে, হ্যাঁ, অর সোমাটিক ক্লোনিং। ইট মেড বিগ নিউজ when the Dolly, ওকে, এই যে একটা শিপ, হ্যাঁ, শিপ নেম ডলি ইন 1996, অ্যানিমাল ক্লোনিং, ফার্স্ট অ্যানিমাল ক্লোনিং এর এক্সাম্পল। এই যে এখানেও তাই এগ ডোনার নেওয়া হয়েছে, এনিউক্লিয়েশন মানে এই এগ সেলের নিউক্লিয়াসটাকে সরিয়ে দেওয়া হলো, নিউক্লিয়াস রিমুভ ফ্রম দ্য এগ সেলস। এবার রিসিপিয়েন্ট এ হচ্ছে সোমাটিক সেল দিচ্ছে, সোমাটিক সেল ডোনার, তাহলে সোমাটিক সেলগুলো ও দিয়েছে। এবার এই সোমাটিক সেলগুলোর সঙ্গে রিসিপিয়েন্ট সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে সোমাটিক সেল ঢুকিয়ে দেওয়া হলো। এরপরে রিকনস্ট্রাকশন এমব্রায়োটা তৈরি হলো, ব্লাস্টোসিস্ট তৈরি হলো, ব্লাস্টোসিস্টের পর এই পর্যায়ে এটাকে আমি আবার সারোগেট মাদারের ফস্টার মাদারের মধ্যে ইনজেক্ট করে দিলাম, ঢুকিয়ে দিলাম। তারপরে ওর থেকে যে বেবিগুলো হলো সবগুলো কিন্তু ক্লোন। কার ক্লোন? না এই সোমাটিক সেল ডোনারের ক্লোন, ঠিক আছে? এটা হচ্ছে ক্লোনিং। অ্যানিমাল ক্লোনিং কি প্রসেসটা? অ্যানিমাল ক্লোনিং ইনভলভস ক্রিয়েটিং এ genetically identical copy of an animal, typically through somatic cell nuclear transfer. Somatic cell nuclear transfer, and this process involves transferring of the nucleus from the somatic cell, like the skin cells, into an egg cell that has had its own nucleus removed, and the egg cell is then stimulated to divide and develop into an embryo, which is implanted into the surrogate mother, and the resulting offspring is a clone, a genetic replica of the animal that donated the somatic cells. এটা বোঝা গেছে? অ্যানিমাল ক্লোনিং বোঝা গেল? ঠিক আছে, তাহলে যে একটা ডোনেট করছে তার নিউক্লিয়াসটা সরিয়ে দিচ্ছি, যে সোমাটিক সেলটা দিচ্ছে সেটাকে এটার সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে আমরা তারপরে এমব্রায়ো রিকনস্ট্রাকশন, এমব্রায়ো হচ্ছে ব্লাস্টোসিস পর্যায়ে এটাকে সারোগেট মাদারে পুট করছি, যে অফস্প্রিংগুলো তৈরি হচ্ছে তারা এই সোমাটিক সেল যে ডোনেট করেছিল তার ক্লোন হচ্ছে। অ্যাপ্লিকেশন অফ দিস ক্লোনিং, animal with genetically desirable trait could be bred more efficiently, cows yielding more milk, okay. Any human protein could be introduced into the makeup of goat or cow, যেটা আগে বললাম, হ্যাঁ, get the desired protein cheaply through the milk, যেটা মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে বললাম। Cloning is successfully employed in agriculture to propagate plant such as rubber, banana, orchid, হ্যাঁ, দেখবে আমরা ক্লোনিং করে করে এই ইন্ডাস্ট্রিতে, মানে ফুড ইন্ডাস্ট্রিতে ফল সবজি এগুলোর ক্ষেত্রে কিন্তু মানে আচ্ছা, মানে এমনি দেখলেই বুঝতে পারবে যে এগুলো তো আর নর্মাল হচ্ছে না। এখন দেখবে ব্যানানা অনেক রকমের পাওয়া যায়, যেমন দেখবে কুলগুলো দেখবে আপেল কুলের মতো বড় বড়, ওগুলো তো নর্মাল না, অনেক টেকনোলজি করে করে বানানো হচ্ছে, হ্যাঁ। তো ফুড ইন্ডাস্ট্রিতে এটা ইউজ করা হচ্ছে। স্পেসিস threatening to become extinct could be reproduced easily, যেগুলো এক্সটিংক্ট হয়ে যাচ্ছে সেগুলো এইভাবে কিন্তু আমরা রিপ্রোডিউস করতে পারছি। ডিসঅ্যাডভান্টেজ কি? ক্লোনিং উইল নেভার রিপ্লেস সিলেক্টিভ ব্রিডিং, ক্লোনিং হল্টস এনি ফার্দার প্রোগ্রেস,
Cloning can produce the animal or plants with the same characteristics. New characteristics could not be developed. তো এটা ক্লোনিংটা একদিকে যেমন অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ কি, এটা থেকে তো কোনো নতুন বৈশিষ্ট্য তৈরি হচ্ছে না, জাস্ট ক্লোন হচ্ছে। তো সেটা কিন্তু মানে একটা প্রজাতির এক্সিস্ট করার জন্য এটা কিন্তু ভালো জিনিস নয়, যে কোনো নতুন ক্যারেক্টারিস্টিক্স ইন্ট্রোডিউস হচ্ছে না। The cloned animal and parent need not be exactly identical. First microcanonical DNA comes from the egg. Acha, second DNA in an adult cell differ from the DNA in the fetal cells. অনেক সময় কিন্তু এটা চেঞ্জও হতে পারে। Thirdly, any animal is not just the product of its genes, but also it is the environmental product, both in utero and the afterbirth. This is especially shown when higher organisms are concerned. মানে আমাদের যে হিউম্যানই বলো আর অ্যানিমালই বলো, হায়ার অ্যানিমালগুলো, এগুলো কিন্তু যে জাস্ট প্রোডাক্ট অফ জিন তা নয়, এনভায়রনমেন্টাল এফেক্টটাও কিন্তু এর মধ্যে কাজ করে। তো ক্লোনিং কিন্তু এইগুলো ডিসঅ্যাডভান্টেজ, কারণ সেম ক্যারেক্টারিস্টিক্স রয়ে যাচ্ছে। আর নেক্সট হচ্ছে স্টেম সেলস। স্টেম সেলস হ্যাভ দ্য এবিলিটি টু ডিভাইড ফর an indefinite period. They can give rise to a variety of specialized cell types. This phenomenon is known as developmental plasticity. Stem cells can be isolated from the embryo's umbilical cord as well as from any other adult tissues. Plasticity is more for embryonic stem cells. Acha. Stem cells have the unique capacity to produce unaltered daughter cells, renewal, and also to generate specialized cell potentiality. And stem cells may be capable of producing the all type of cells organism, যেটাকে বলছি totipotent cells, able to generate cells of 3 germ layers, যেটাকে pluripotent বলা হয়, আর able to produce any closely related cell type, multipotent, and may produce only one type of cell, unipotent. Stem cells এই বিভিন্ন ধরনের হতে পারে। Active research is being done to utilize stem cells in the treatment of the disease like stroke, brain injury, Alzheimer's disease, Parkinson's, wound healing, myocardial infarction, muscle dystrophy, spinal cord injury, diabetes and cancer. এখানে ডিফারেন্সিয়েশন অফ স্টেম সেলস দেখো, টোটিপোটেন্ট স্টেম সেলস যেটা থেকে যে কোনো ধরনের সেল টাইপ হতে পারে, কালচার প্লুরিপোটেন্ট স্টেম সেলস, প্লুরিপোটেন্ট যেখান থেকে 3 ধরনের জার্ম লাইন তৈরি হচ্ছে, হিমাটোপয়েটিক স্টেম সেলস, নিউরাল স্টেম সেলস, মেসেনকাইমাল স্টেম সেলস। এই হিমাটোপয়েটিক স্টেম সেলস থেকে কি হচ্ছে, ডিফারেন্সিয়েটেড ইনটু ব্লাড সেলস, যে কটা টাইপ আছে আরবিসি, ডাব্লিউবিসি, হ্যাঁ, প্লেটলেটস, এগুলো সব এই হিমাটোপয়েটিক স্টেম সেলস থেকে তৈরি হচ্ছে। নিউরাল স্টেম সেলস থেকে তৈরি হচ্ছে ডিফারেন্সিয়েটেড ইনটু নার্ভ সেলস। মেসেনকাইমাল স্টেম সেলস থেকে ডিফারেন্সিয়েটেড টু বোন অ্যান্ড কার্ডিয়াক মাসলস। ঠিক আছে, তাহলে মেন স্টেম সেলসটা হচ্ছে টোটিপোটেন্ট, তার থেকে প্লুরিপোটেন্ট, তার থেকে ডিফারেন্ট টাইপ অফ। আর অ্যালোজেনিক বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, এটা কি না, যে পেশেন্টের রেডিয়েশন আর ক্যান্সার ড্রাগ দেওয়া হয়েছিল, তার ফলে ওর স্টেম সেলসগুলো সব চলে গেছিল। তাহলে এবার স্টেম সেলসগুলো যদি না থাকে তাহলে কোথা থেকে নতুন করে ওর সেল তৈরি হবে? তখন আমরা কি করছি, একটা হেলদি ডোনার নিচ্ছি, যার থেকে বোন ম্যারো নিচ্ছি। বোন ম্যারোটা কি জন্য নিচ্ছি? তার মধ্যে স্টেম সেল আছে, ওই স্টেম সেলটা আমি আবার এই হেলদি ডোনারের থেকে নিয়ে রেসিপিয়েন্ট আর পেশেন্টে আমি ইনজেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বলে। The patient is identified who has a potentially lethal disease and chemotherapy should be eradicated the disease, and this will cause permanent destruction of the hematopoietic stem cells. So new normal hematopoietic stem cells can be infused into the patient's body, and such normal blood cells are harvested from a donor who is matching with the patient, and the মানে HLA টাইপিং ম্যাচ করে আমি একটা ডোনার থেকে, ইউজুয়ালি কি হয় যে সিবলিং, ভাই, বাবা, হ্যাঁ, এরকম এদের কাছ থেকে আমি ওই বোন ম্যারোটা নিতে পারি, তারপরে আমি যে পেশেন্ট আছে তার মধ্যে ওই বোন ম্যারোটাকে ইনজেক্ট করলাম। দ্য সোর্স অফ সাচ স্টেম সেলস আর বোন ম্যারো, peripheral blood, usually after mobilization from the bone marrow or umbilical cord blood. The patient is then nursed in a protective environment till the newly infused normal marrow cells are start functioning, and this usually take about 3 to 4 weeks, and thus the patient is cured of his ailment. Indication of bone marrow transplantation are chronic myeloid leukemia, thalassemia major, aplastic anemia, multiple myeloma, and acute leukemia. Okay,
এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বুঝতে পেরেছো? হ্যাঁ, আমরা কি করছি, ও মানে আইডেন্টিক্যাল ডোনারের কাছ থেকে, আইডেন্টিক্যাল ডোনার সাধারণত সিবলিং, নিজের ভাই বা বোন, হ্যাঁ, তার কাছ থেকে আমি নিচ্ছি HLA ম্যাচ, টাইপিং ম্যাচ করে, সেই বোন ম্যারোটা কি করছে না হেলদি স্টেম সেলস থাকছে, তো সেটা আমি পেশেন্টে ইনকিউবেট করছি, তারপরে পেশেন্টকে সাবধানে রাখছি, 3-4 মাস সপ্তাহ পরে পেশেন্টের বডিতে ওই বোন ম্যারোটার থেকে আবার যে স্টেম সেলগুলো পাওয়া গেছিলো সেখান থেকে নর্মাল সেলগুলো জেনারেট হচ্ছে, ঠিক আছে? তো এটাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বলে। এগুলি শর্ট নোট হিসেবে আসতে পারে, ঠিক আছে? বোঝা গেছে টপিকটা? বুঝতে পেরেছি সবাই?